ভোর হলো বিভাবরী, পথ হলো অবসান, শুনোই লোকে লোকে উঠে আলোকেরই গান। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাই। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের পথচলা এবং প্রতিদিনের রবীন্দ্রনাথে প্রতিদিন আপনাদের সামনে নানান তথ্য আপনাদের সামনে নিয়ে আসা এবং আপনাদের সঙ্গে সেই তথ্যর সংযুক্তিকরণ ঘটানো। কারণ শুধুমাত্র এপার থেকে তথ্য দেওয়া হয় তা তো নয়, একটা সামগ্রিক সৌন্দর্য যদি বলা হয় অনুষ্ঠানে, সেটা ওপার থেকেও আসে। অর্থাৎ আমরা এবং আপনারা মিলেমিশে একটা সম্পূর্ণ সুন্দর অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে তথ্য তো আছেই এবং তার সঙ্গে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, অনেক দিন বাদে তার সঙ্গে আবার আমি অনুষ্ঠান করছি, সুস্মিতা। অনেক অনেক সুপ্রভাত, স্বাগত। আর রয়েছেন অবশ্যই তবলাতে স্বাগতমদাকে সুপ্রভাত স্বাগত জানাবো, এবং কিবোর্ড আর অবশ্যই পিয়ানোতে রয়েছেন দেবাশিসদাকে সুপ্রভাত স্বাগত জানাবো। স্বাগতমদা, দেবাশিসদাকে স্বাগত জানিয়ে, আপনাদের স্বাগত জানিয়ে, আমি সমস্ত টেকনিশিয়ানস ভাইদের স্বাগত জানিয়ে সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। সুস্মিতা, সবার আগে একটি গান দিয়ে আগে অনুষ্ঠানে প্রবেশ করি, ধীরে ধীরে তথ্যে যাব। আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের যে বিষয়বস্তু নিয়ে আমরা এগিয়ে চলব আপনাদের সঙ্গে করে, এবং অবশ্যই তার সঙ্গে গান থাকবেই। আজকে বিষয়বস্তু রবীন্দ্র নাট্য প্রসঙ্গ ও গান। স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথের নাটক নিয়ে আমরা আলোচনা করব। শ্রদ্ধেয় অপূর্ব দে এবং সৌমেন সুরের তথ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের ছাত্রদের নিয়ে রবীন্দ্রনাথ একদিন ঠিক করলেন যে শারদীয়ার আগে তাদের দিয়ে একটি নাটক মঞ্চস্থ করবেন। যেমন ভাবনা তেমন কাজ। রবীন্দ্রনাথ লিখে ফেলেন একটি নতুন নাটক, নাম শারদোৎসব। এই নাটকের পর থেকেই ঋতু উপযোগী নাটক লেখা শুরু করলেন রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনের ছাত্ররা মহা আনন্দে সেই নাটকে অংশগ্রহণ করলেন, অভিনয় করলেন। রবীন্দ্রনাথ নিজেই বলছেন এই প্রসঙ্গে যে শারদোৎসব থেকে ফাল্গুনী পর্যন্ত যে যে নাটক রবীন্দ্রনাথ লিখেছেন তার যদি মূল বিষয়বস্তু ধরা হয় অনেকটা একই রকম। শারদোৎসবের রূপান্তর যদি বলা হয় ঋণ শোধ, সেখানেও কিন্তু আমরা প্রেক্ষাপট হিসেবে দেখি একটি ঋতুকেই, সেটি হলো শরৎকাল।
প্রকৃতিকে প্রতীক রূপে রেখেছেন রবীন্দ্রনাথ এই নাট্য লিখনের মধ্যে। রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে এটা খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, মানুষের সঙ্গে মানুষের মিলন উৎসব ঘরে ঘরে বারে বারে ঘটিতেছে, কিন্তু প্রকৃতির সভায় ঋতু উৎসবের নিমন্ত্রণ যখন গ্রহণ করি তখন আমাদের মিলন আরও বড় হয়ে ওঠে। প্রকৃতির মধ্যে যখন কেবল আছি মাত্র না থাকারই স্বামী, কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের প্রাণ মনের সম্বন্ধ অনুভবেই আমরা সৃজন ক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য লাভ করি। চিত্তের দ্বার রুদ্ধ করিয়া রাখিলে আপনার মধ্যে এই সৃজন ক্রিয়াকে কাজ করিবার বাধা দেওয়া হয়। নিজের এই মনের ভাবকে সুন্দরভাবে নাটক লেখার যে প্রেক্ষাপট সেটাকে তিনি কিন্তু ব্যাখ্যা করেছিলেন। আমরা ধীরে ধীরে ব্যাখ্যা এবং তার নাটক লেখার প্রসঙ্গ, মর্মার্থ এসব নিয়ে আলোচনায় থাকবো আরেকটি গানের পর। এটি প্রকৃতির প্রতিশোধ নাটক থেকে, একদম শারদোৎসবের আগেই এটা। বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে, মানভিমান ভাসিয়ে দিয়ে চলো চলো কুঞ্জ মাঝে মাঠ ভরে থাকা আজকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে। আজ কোকিলে গেছে কহু মোহর মোহ, কোকিলে গেছে কহু মোহর মোহ, কাননে ওই বাঁশি বাজে মান করে থাকা আজকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে। আজ মধুরে মিশাবি মধু পরাণ বধূ, মধুরে মিশাবি মধু পরাণ বধূ, চাঁদের আলো রই বিরাজে মান করে থাকা আজকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে, মানভিমান ভাসিয়ে দিয়ে চলো চলো কুঞ্জ মাঝে মান করে থাকা আজকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আজকে সাজে। রবীন্দ্রনাথের প্রথম গদ্যনাট্য গোড়ায় গলদ। বোলপুর থেকে ইন্দিরা দেবীকে ভীষণ প্রসঙ্গে রবীন্দ্রনাথ চিঠি লিখলেন। কি লিখলেন? তিনি লিখছেন চিঠিতে, দুটো তিনটে ভাবি নাটকের উমেদার মাঝে মাঝে ঠেলাঠালি করছে, শীতকাল ছাড়া বোধ হয় সেগুলিতে হাত দেওয়া হয়ে উঠবে না। কাল আমার একটা নাটকের শেষ পোঁচটা দিয়েছি। এই নাটকটাই হচ্ছেন গোড়ায় গলদ।
নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1299 সালের 31শে ভাদ্র। গোড়ায় গলদ নাটকের উদ্দেশ্যই ছিল একটি অনাবিল হাস্যরস সৃষ্টি করা, এবং এর বিষয়বস্তু যদি বলা হয়, প্রেমে প্রথম গোড়ায় গলদ এবং পরবর্তীকালে সেই গলদ দূর হয় মিলনের মধ্যে থেকে। ইন্দিরা দেবীকে 5 অঙ্কের এই গোড়ায় গলদ নিয়ে, এই নাটকটি নিয়ে রবীন্দ্রনাথ আরও লিখলেন। তিনি ইন্দিরা দেবীকে লিখছেন, নাটকে আবার খুব বেশি হাত ছেড়ে দেওয়া যায় না, কাজটা অনেকটা চৌঘুড়ি হাঁকানোর মতো। অনেকগুলো ঘোড়াকে এক গাড়িতে জুতে এক রাস্তা দিয়ে এক উদ্দেশ্যে নিয়ে যাওয়া, সুতরাং ওর মধ্যে কোনো একটা ঘোড়াকে বেশি লাগাম দিয়ে ছোটানো যায় না। কত সুন্দর সৃজনশীল চিন্তাভাবনা রবীন্দ্রনাথের, কত সুন্দর মেপে মানে পরিমাপ করে তিনি নাটকগুলি লিখেছিলেন, অঙ্ককে ভাগ করেছিলেন। নাটকের যে অঙ্ক, সেটি তিনি সুন্দরভাবে তার চিঠি, আমরা তো বলি পত্র সাহিত্য রবীন্দ্রনাথের, তাতে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে নাটক লেখা কিন্তু যথেচ্ছাভাবে লেখা যায় না, তারও একটা বাঁধন রয়েছে, একটা বাঁধুনি রয়েছে, যেটা রবীন্দ্রনাথ সবসময় বজায় রাখতেন। আবার আসবার একটি গানের পরে একটি মায়ের খেলার গান। একদম। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও। সুখে ঢলো ঢলো বিবশ বিফল পাগল নয়নে, তুমি চাও কারে চাও, তুমি চাও কারে চাও। কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী। কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী। মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরে পানে ধাও, কোন মায়াপুরে পানে ধাও, ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও। যেমন নাটককে সুন্দরভাবে সুসজ্জিত করেছিলেন রবীন্দ্রনাথ, ঠিক একইভাবে ওই যে বললাম, নাটকের যে চিন্তাভাবনা রবীন্দ্রনাথের মধ্যে বাসাবাধ্য, সেটা যেমন তিনি সুন্দরভাবে প্রকাশ করতেন তার লেখনীর মাধ্যমে, একইভাবে সেই নাটকের বিষয়বস্তু বা প্রেক্ষাপট আরও যাতে সুন্দর এবং উজ্জ্বল হয়ে ওঠে, তার জন্য তার সামঞ্জস্যপূর্ণ সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। এবার চলে আসছি রবীন্দ্রনাথের আরেকটি নাটক, অচলায়তন। নাটকটি প্রসঙ্গে একটু ছোট্ট করে বলা দরকার। অচলায়তন নাটকটি সমকালীন সমাজের চূড়ান্ত কুসংস্কার
এবং সেই আচার অনুষ্ঠান যেগুলো অযৌক্তিক তার প্রতিবাদ স্বরূপ দাঁড় করানো হয়েছিল। 1328 সালে শিলাইদহে থাকাকালীন অচলায়তন লেখেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথ মানে বলেছিলেন একটি জায়গায় যে এই যে নাটকটা আমি লিখলাম, এই নাটকে সমাজের এক শ্রেণীর মানুষ ভীষণ ক্ষুব্ধ হবেন, অর্থাৎ কি না যারা এই কুসংস্কারকে চাপিয়ে দিয়েছে সমাজের বুকে তারা কিন্তু ক্ষুব্ধ হবেন। কারণ অচলায়তন এই সমাজের কুসংস্কার এবং এই যে অযৌক্তিক আচার অনুষ্ঠানের প্রতিবাদ করেছিল এবং ব্যঙ্গাত্মক একটি নাটক ছিল। রবীন্দ্রনাথ অমল হোমকে এই নাটকের মূল যে বার্তা, সেই বার্তাটা ওনার ভাষাতে অমল হোমকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন। তিনি প্রত্যেকটি ক্ষেত্রে তার নাটক, তার সৃষ্টির তিনি উপমা রেখে গেছেন, তিনি প্রমাণ রেখে গেছেন। তিনি লিখছেন অমল হোমকে, ধর্মের নামে যে বিরাট কারাগার আমরা আমাদের চারপাশে গড়ে তুলেছি, সেই বন্দিশালা থেকে আমাদের সংস্কারকে, অভ্যাসকে, যুক্তিকে মুক্তি দেবার আহ্বানই অচলায়তনের আহ্বান। আসলে অচলায়তন নাটকের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ শুধু ভাঙারকে দেখাননি, ভাঙার পাশে গড়াকেও দেখিয়েছিলেন। তার কারণ হচ্ছে পুরাতনকে ভেঙে নতুনকে গ্রহণ করতে হবে, গড়তে হবে। কারণ সমাজের মঙ্গল শুধুমাত্র ভাঙনেই নেই, সেটি রবীন্দ্রনাথ প্রমাণ করেছিলেন অচলায়তন নাটকের মাধ্যমে। আর আজকে সুস্মিতা ঠিক সেইভাবেই প্রত্যেকটি রবীন্দ্রনাথের নাটকের যে মর্মবোধ, তার সঙ্গে যে গানগুলি রয়েছে, সেই গানগুলিকে খুব সুন্দরভাবে তুলে ধরছে সুস্মিতা। আরেকটি গানে চলে যাই। এটি প্রায়শ্চিত্ত নাটকের গান, এটি বউ ঠাকুরানীর হাট উপন্যাস থেকে এটি নেওয়া হয়েছে। নটির গান। যে মানে না মানা, ও যে
রবীন্দ্রনাথের সব নাটকই অনবদ্য সৃষ্টি বলা যায়, তবে একটি নাটকের কথা বলতেই হয়, সেটি হলো ডাকঘর। আমরা তথ্যে আবারও যাব, তবে আমাদের সঙ্গে রয়েছে বিরতির পরে সুস্মিতা আবার, এবং অবশ্যই স্বাগতম দা, দেবাশিস দা, আপনারা প্রত্যেকে। আমি সুস্মিতার একটি গানে শুনি। বাহিরে ভুল হানবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল হানবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল হানবে যখন, বিষাদ বিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাংবে কে? বাহিরে ভুল হানবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল হানবে যখন। রৌদ্রদাহ হলে সারা নামবে কে ওর বর্ষাধারা? রৌদ্রদাহ হলে সারা নামবে কে ওর বর্ষাধারা? লাজের রাঙা মিটলে হৃদয়ে প্রেমের রঙে রাঙবে কে? লাজের রাঙা মিটলে হৃদয়ে প্রেমের রঙে রাঙবে কে? বাহিরে ভুল হানবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল হানবে যখন। যতই যাবে দূরের পানি বাঁধন, ততই কঠিন হয়ে টানবে নাকি ব্যথার টানি? যতই যাবে দূরের পানি বাঁধন, ততই কঠিন হয়ে টানবে নাকি ব্যথার টানি? অভিমানের কালো মেঘে বাদল হাওয়া লাগবে বেগে। অভিমানের কালো মেঘে বাদল হাওয়া লাগবে বেগে। নয়ন জলে আবেগ তখন কোনো বাধা মানবে কে? নয়ন জলে আবেগ তখন কোনো বাধা মানবে কে? বাহিরে ভুল হানবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল হানবে যখন। রবীন্দ্রনাথের আরেকটি অনবদ্য সৃষ্টির কথা বলছিলাম, নাটক ডাকঘর, যেটি একটা অনবদ্য সৃষ্টি রবীন্দ্রনাথের, যেখানে আমরা অমল দর্শনের পরিচিতি পাই। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আশ্রমবাসীদের কাছে এর মর্ম ব্যাখ্যা দিয়েছিলেন।
1318 সালের ভাদ্র মাসের শেষের দিকে এই ডাকঘর নাটকটিকে প্রকাশ করা হয়, মঞ্চস্থ হয়। আর এই নাটক প্রসঙ্গে যে মর্মব্যাখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সেটি অনুলিখন করে রেখেছিলেন শান্তিদেব ঘোষের পিতা কালীমোহন ঘোষ। পরবর্তীকালে অবশ্য শান্তিদেব ঘোষ এই মর্মব্যাখ্যাকে সমস্ত মানুষের কাছে তুলে ধরেন। গুরুদেব রবীন্দ্রনাথ বলছেন এই নাটক প্রসঙ্গে একটি জায়গায়, ডাকঘর যখন লিখি তখন হঠাৎ আমার অন্তরের মধ্যে আবেগের তরঙ্গ উঠেছিল। তোমাদের ঋতু উৎসবের জন্য লিখিনি, শান্তিনিকেতনের ছাদের ওপর মাদুর পেতে পড়ে থাকতুম। প্রবল একটা আবেগ এসেছিল ভেতরে। চল চল বাইরে, যাবার আগে তোমাকে পৃথিবী প্রদক্ষিণ করতেই হবে। সেখানকার মানুষের সুখ দুঃখের উচ্ছ্বাসের পরিচয় পেতে হবে। আমার মনে হচ্ছিল একটা কিছু ঘটবে, হয়তো মৃত্যু। স্টেশনে যেন তাড়াতাড়ি লাফিয়ে উঠতে হবে, সেই রকমের একটা আনন্দ আমার মনে জাগছিল। যেন এখান হতে যাচ্ছি, বেঁচে গেলাম। কোথাও যাবার ডাক ও মৃত্যুর কথা উভয় মিলে খুব একটা আবেগের সেই চঞ্চলতাকে ভাসাতে ডাকঘর কলম চালিয়ে প্রকাশ করলাম। যাওয়ার মধ্যে একটা বেদনা আছে, কিন্তু আমার মনের মধ্যে বিদ্বেষের বেদনা আমাকে ডাক দিয়েছিল। নিজের বাইরের আবরণ বেষ্টন করে আপনার যথার্থ সদস্য রূপটি লাভ করবার জন্য মনে ভারী একটা বেদনা বোধ করছি। সে চিন্তা আমাকে এক মুহূর্ত বিশ্রাম দিচ্ছে না, কেবলই বলছে বেরো বেরো, না বেরোতে পারলে শুধু অন্ধকার আর অন্ধকার, আপনার প্রকাশ একেবারে আচ্ছন্ন। এই অংশটুকু পড়া খুব জরুরি, কারণ ডাকঘরের মূল বক্তব্যটা উনি এর মধ্যেই প্রকাশ করেছেন। বন্ধু আছেন, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। আজকে শিল্পী সুস্মিতা পাত্রকে সুপ্রভাত জানাচ্ছি। সুপ্রভাত। দেবাশিস বাবু, স্বাগতম বাবু, সুপ্রভাত। আমি সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। হ্যাঁ দাদা, বলুন। সুস্মিতা ম্যাডামকে প্রথমেই বলি, অপূর্ব গাইলেন। এই ধরনের অশ্রুত গান শোনার জন্যই তো আমরা বসে থাকি। পূর্বভবনে ভাগে দীপ্ত হইল সুপ্রভাত, তারপরে বলি এমন ফুল ফুটেছে, ভীষণ সুন্দর গাইলেন না? অনেক ধন্যবাদ। আশা করছি আরো কিছু অশ্রুত গান শোনাবেন। যা বললাম, আজকের তথ্যটা তো অত্যন্ত সুন্দর, এটা নিয়ে সামান্য একটু আলোকপাত করছি। দেখুন, রবীন্দ্রনাথ যখন বাংলা নাট্যমঞ্চে এলেন, তখন নাটক কিন্তু একটা নতুন পরিক্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এসে গেছেন গিরিশ ঘোষ, যতীন্দ্রনাথ ঠাকুর, অমৃতলাল। আপনি সারদাশ্রম থেকে চলে এসছেন বেশ কিছুটা দূরে, ফাল্গুনী নাটক, এগুলো নিয়ে আমি বলবো না। যে প্রসঙ্গটা আপনি এখন আসেননি সেই দিকটা বলছি। ম্যাডাম দেখুন, রবীন্দ্রনাথের মধ্যে একটা বৈজ্ঞানিক সত্তা ও দার্শনিক মন ছিল, কিন্তু তার প্রভাব আমরা দেখতে পাই মুক্তধারার মধ্যে। তিনি গান, কবিতা, নাটক লিখেছেন, প্রযোজনা করেছেন সম্পাদনা। সংস্কৃতি দেখুন প্রত্যেকটা পর্বে কিন্তু তার দখল ছিল। দেখুন, মুক্তধারায় তিনি ধনঞ্জয় বইয়ের দিকে আনলেন এবং সাধারণ মানুষের মধ্যে। আসলে এই চরিত্রটি গুরুদেব কিন্তু নিজেই। এর মধ্যে তিনি সারি গানের সুর ব্যবহার করলেন। আমার এই তথ্যের মধ্যে গানের অনুরোধগুলো থাকবে। আমি মারের সাগর পাড়ি দেব বিষম জলের বায়ে। অনেক ধন্যবাদ আশিস দা। আর একদমই আমাদের তথ্যের সঙ্গে আপনি কিছু সংযোজন ঘটালেন। মুক্তধারা প্রসঙ্গে আমরা আসছি, তবে একটা সুস্মিতার কাছে গানের আবার অনুরোধ নিয়ে চলে যাই। একটি গানে আমরা চলে যাই। এই গানটি অরূপ রতন, রাজা দুটিতেই ব্যবহার করা হয়েছে। কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়,
একটু আগে প্রসঙ্গ উঠেছিল, আশিসদা বললেন মুক্তধারার কথা। মুক্তধারা নাটকটির প্রথম রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন পথ, পরবর্তীকালে নাম দেন তিনি পথ মোচন, এবং সর্বশেষ নামকরণ হয় মুক্তধারা। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আমি যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ সুপর্ণা, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। সুপ্রভাত জানাই আপনাকে, সুপ্রভাত জানাই সুস্মিতা এবং ওইদিকে দেবাশিস দা এবং স্বাগতম দা, প্রত্যেককে সুপ্রভাত জানালাম। আর সুপ্রভাত। আজকে তো নাটকের গান হচ্ছে, তো আমার কতগুলি গানের একটু রিকোয়েস্ট করি সুস্মিতাকে। হ্যাঁ হ্যাঁ, বলুন। প্রসঙ্গ তো আর রয়েছে, প্রসঙ্গের আলোচনা চলছে, ভালোই লাগে শুনছি। একটু দেরি হয়ে গেছে খুলতে। যদি তৃষ্ণারও শান্তি, এই একটি গান, আমি এলেম তারি দ্বারে, আর অথবা বাজরে বাঁশরি বাজরো, এই তিনটি গানের মধ্যে একটি শোনাতে ভালো লাগবে। একদম, অনেক ধন্যবাদ দাদা। অবশ্যই আপনি সঙ্গে থাকুন, আর অনুরোধ রয়েছে, যেভাবে যাচ্ছে সেভাবেই অবশ্যই করা হবে। ওই মুক্তধারা প্রসঙ্গে একটু যাই। রবীন্দ্রনাথ মুক্তধারা নাটকটি সম্বন্ধে কবি অধিকারীকে একটি জায়গায় লিখছেন, তিনি বলছেন, আমি একটা ছোট নাটক লিখতে আরম্ভ করেছি, যদি শীঘ্র শেষ করতে পারি তাহলে হয়তো কলকাতায় এর অভিনয় দেব। আসলে রাজতন্ত্র সহায়তায় যন্ত্র কিভাবে মানবিকতাকে পিষে মারে এবং এই সংকট থেকে মানব সভ্যতা কিভাবে মুক্ত হতে পারে তারই ইঙ্গিত কিন্তু মুক্তধারা। এবং রবীন্দ্রনাথ 1922 সালের 21শে জুলাই কলকাতার রামমোহন মঞ্চে সন্ধে 6:30 সময়টা তিনি প্রথম এই মুক্তধারা নাটকটি পাঠ করেন এবং এই বিষয়ে আলোচনা করেন। মুক্তধারার নাটকটি প্রকাশের ঠিক 5 মাস আগে প্রশান্তচন্দ্র মহলানবুসকে রবীন্দ্রনাথ একটি জায়গায় লিখেছেন, আমার মনে হচ্ছে এটা একটা কিছু হয়ে উঠছে, অর্থাৎ কোনো একটা চিরদিনের কথা চিরদিনের মতো বলে নিয়েছে। সমস্ত জিনিসটাই হচ্ছে পথের কথা, পথ খোলা বা বাঁধা, আর পথিকদের মুখে মুখেই তার বেদনায় প্রকাশ। সমস্ত চলাচল ও বলাবলির মাঝে মাঝে একবার মহাকালের বাণী এসে পৌঁছেছে। এই নাটকের সমস্ত ঘটনা ও বেদনাকে একটিমাত্র পথের সূত্রে গেঁথে তোলার চেষ্টা। যন্ত্র যেভাবে মানুষকে আঘাত করে আদপে, সেই আঘাত করার পরে কিন্তু সেই মানুষটি কিন্তু শোচনীয় মানসিকতার মধ্যে থাকে, কারণ একজন মানুষ যন্ত্র দিয়ে আঘাত করছে মানে সে মনুষ্যত্বকে আঘাত করছে, মানে সে তার মধ্যে তো মনুষ্যত্ব রয়েছে, রবীন্দ্রনাথ সেটা বলছেন, তার মানে সেই নিজের মনুষ্যত্বকে আঘাত করছে। রবীন্দ্রনাথের এই মুক্তধারায় অভিজিৎ যে চরিত্রটি, সেখানে হচ্ছে সে মারনেওয়ালার ভিতরে পীড়িত মানুষ, যে তার তৈরি যন্ত্র থেকেই মুক্ত পাওয়ার জন্য সে প্রাণ দিচ্ছে। আর ধনঞ্জয় প্রসঙ্গ উঠেছিল, আরেকটি চরিত্র। ধনঞ্জয় হচ্ছে এই যন্ত্রের হাতে মারনেওয়ালার ভিতরের মানুষ। কত সুন্দরভাবে, কত অনবদ্যভাবে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ তার এই চিন্তা ভাবনাকে। আরেকটি গানের দিকে আমরা চলে যাব ধীরে ধীরে, আর অবশ্যই হ্যাঁ, আরেকটি গানে আমরা চলে যাচ্ছি। জীবন প্রদীপ
জনপ্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ তার ৫৭ বছরের জন্মোৎসবে রথের রশ্মি নাটকটিকে উৎসর্গ করেছিলেন, যেটি ১৯২৩ সালে প্রবাসী পত্রিকায় রথযাত্রা নামে প্রকাশিত হয়। বলা যেতে পারে এই রথযাত্রারই পরিবর্তিত পুনর্লিখিত রূপই হচ্ছে রথের রশ্মি। রথের রশ্মি নাটকের তাৎপর্য সম্পর্কে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে লেখা একটি চিঠিতে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। তার চিঠিগুলোই এর সাক্ষ্য প্রমাণ রাখে। লিখছেন রবীন্দ্রনাথ, রথযাত্রার উৎসবে নরনারী সবাই আবার দেখ মহাকালের রথ অচল। মানব সমাজে সকলের চেয়ে বড় দুর্গতিকালের এই গতিহীনতা। মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই হলো এই রথের রশি বা রথ টানবার রশি। সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানব সভ্যতা অসত্য অসমান হয়ে গেছে। তাই চলছে না রথ। উচ্চ নিচের ব্যবধানে রথ আজ অচল। ইতিহাস সাক্ষ্য দেয় যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা কালক্রমে চালিয়ে আসছে রথ। মানব সম্পর্কের অসামান্য অসত্যের ফলে একদিন রুদ্ধ হয়ে যায় রথের গতি, থেমে যায় রথের চাকা। অবশেষে রথের রশি টানবার জন্য ডাক পড়ে শূদ্রের, তখন সচল হয় মহাকালের রথ। বাজরে বাঁশরি বাজো, বাজো সুন্দরী সুন্দরী, চন্দন মালে মালে, মঙ্গল সন্ধ্যায় সাজো সাজো, বাজরে বাঁশরি বাজো।
আরেকটি অনবদ্য সৃষ্টি হচ্ছে রক্তকরবী নাটক, যেটি রবীন্দ্রনাথ প্রথম নাম দিয়েছিলেন যক্ষপুরী। পরবর্তীকালে পাণ্ডুলিপির নামকরণ হয় নন্দিনী। আর তার পরবর্তীকালে 1300 সালের একদম শেষের দিকে আশ্বিনের তিনি প্রবাসী পত্রিকাতে এটি প্রকাশ করলেন, নাম দিলেন রক্তকরবী। রক্তকরবী নাটকটি লেখার আগে রবীন্দ্রনাথ ইউরোপ আমেরিকা ভ্রমণ করেছিলেন এবং সেখানকার ধনতান্ত্রিক যে ব্যবস্থা এবং তার যে অমানবিক রূপ সেটি রবীন্দ্রনাথকে খুব চঞ্চল করে তুলেছিল। 1921 সালে নিউ ইয়র্ক থেকে তার পিকচার পোস্ট কার্ডে তিনি দীনেন্দ্রনাথকে চিঠি লিখে পাঠালেন এই প্রসঙ্গে, ধনতান্ত্রিক ব্যবস্থা বা অব্যবস্থার প্রসঙ্গে তিনি দীনেন্দ্রনাথকে লেখেন, ছবিটা ভালো করে দেখো, কেরোসিন তেলের অন্ধকূপের তলায় আছে তেল আর মাথায় উঠছে ধোঁয়া। এখানকার লঙ্কেশ্বরদের এই দশা, এরা নিজের ধোঁয়ার মধ্যে নিজেই বিলুপ্ত, সূর্যের আলো এদের মানস চক্ষে পৌঁছয় না। কুমার রায়কে অনুসরণ করে বলতে হয় একটি কথা, সেই শাপগ্রস্ত ভাণ্ডারের সঞ্চয় গর্বের ঔদ্ধত্যকে চিনিয়ে দেবার তাগিদটাও তিনি তীব্রভাবে করলেন, তাই রক্তকরবী। রবীন্দ্রনাথের নাটক বুঝতে গেলে তার কবিতা, তার প্রবন্ধ, তার গানকে উপলব্ধি করতে হবে। তারপরে থাকছে তার পত্রসাগরে ডুব দেওয়া, কারণ সেই পত্রসাগরে যে আজকে আমি অনুষ্ঠানে তথ্যগুলো পড়লাম তার মধ্যে মূল ছিল পত্র। রবীন্দ্রনাথের নাটককে কেন্দ্র করে তার মর্মার্থ, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। সেই পত্রসাগরে অনেক নুড়ি পাথর রয়েছে, কুড়িয়ে নেওয়ার শুধু অপেক্ষা। তাহলেই হচ্ছে রবীন্দ্রনাট্য প্রসঙ্গ আমাদের সার্থকতা লাভ পাবে। আরেকটি গানে চলে যাই। তুমি রক্তকরবী বললে, আমি কিন্তু বসন্ত গাইছি। বিভিন্ন যে নাটকগুলিকে তিনি বিভিন্ন গুণী মানুষকে কিন্তু উৎসর্গ বা সমর্পণ করেছেন। এই বসন্তকে তিনি নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। চাঁদ তোমায় দোলা দেবে কে, ও চাঁদ তোমায় দোলা কে দেবে তোমায় দোলা, আপন আলোর স্বপন মাঝে বিভোল ভোলা। ও চাঁদ তোমায় দোলা দেবে কে, ও চাঁদ তোমায় দোলা কে দেবে তোমায় দোলা, আপন আলোর স্বপন মাঝে বিভোল ভোলা। ও চাঁদ তোমায় দোলা। কেবল তোমার চোখের চাওয়ায় দোলা দিয়ে, হাওয়ায় হাওয়ায় বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফান তোলা। ও চাঁদ তোমায় দোলা দেবে কে, ও চাঁদ তোমায় দোলা। আজ মানুষের সরোবরে কোন মাধুরীর কমল কানন দোলাও তুমি ঢেউয়ের পরে। আজ মানুষের সরোবরে কোন মাধুরীর কমল কানন দোলাও তুমি ঢেউয়ের পরে। আজ মানুষের সরোবরে তোমার হাসি আভাস লেগে বিশ্ব দোলন দোলার বেগে উঠল জেগে। আমার গানের কল্লোলিনী কলরোলা। ও চাঁদ তোমায় দোলা দেবে
রবীন্দ্রনাথ তার মুকুট গল্পটিকে নাট্যরূপ দিয়েছিলেন এবং সেটি বালক পত্রিকাতে 1292 সালে প্রকাশিত হয়েছিল। এই গল্পেরই আখ্যান নিয়ে ক্ষুদ্র নাটিকা লিখেছিলেন 1908 সালে। এই নাটিকাটিতে শারদার মতোই কোনো স্ত্রী চরিত্র না থাকায় শান্তিনিকেতনের ছাত্রদের দিয়ে এই নাটিকাটিকে অভিনয় করিয়েছিলেন রবীন্দ্রনাথ, মঞ্চস্থ করিয়েছিলেন। অচ্যুত সরকারকে রবীন্দ্রনাথ লিখছেন একটি চিঠিতে, বৈশাখের মাঝামাঝি বোধহয় বিদ্যালয় বন্ধ হবে, ছোট ছেলেরা মুকুট অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছে, ছুটির অনতিপূর্বেই হবে। এই কথার উপর নির্ভর করে অনুমান করা যায় যে সে বছর গরমের ছুটির আগেই মুকুট অভিনীত হয়, কারণ তিনি ছুটির প্রসঙ্গ অচ্যুত সরকারকে চিঠিতে লিখেছিলেন। প্রত্যেকটি ঋতু, প্রত্যেকটি মুহূর্তকে তিনি বেঁধে রেখেছিলেন তার সৃষ্টির মধ্যে। তার অন্যতম সৃষ্টি ছিল নাটক, যেখানে শুধুমাত্র চরিত্র বিভাজন তিনি করেছেন তা নয়, তার সঙ্গে বলা যেতে পারে আমাদের সমকালীন সমাজের যে সমস্যা সেগুলোকে যেমন তুলে ধরেছেন, আমাদের একদম মাটির কাছাকাছি মানুষগুলির যে অবহেলা, লাঞ্ছিত অবস্থা, সেগুলোকে দূর করার জন্য মানসিক জোর বাড়িয়েছেন এবং সবথেকে বড় বিষয় সমাজকে বার্তা দিয়েছেন, বিশ্বকে বার্তা দিয়েছেন। শুধু নাটক লেখার মধ্যে নয়, নাটক তার কাছে একটা চরম সৃষ্টি। আজকে আমরা রবীন্দ্রনাট্য প্রসঙ্গ নিয়েই পথ চললাম এবং যার সঙ্গে সঙ্গে সুস্মিতার অনবদ্য গান, কারণ আমাদের অনুষ্ঠানই ছিল রবীন্দ্রনাট্য প্রসঙ্গ এবং গান। আপনারা নিজেরাই বুঝলেন যে ঠিক মুহূর্তকে ভাগ করার জন্য, আরও দৃঢ়তর করার জন্য কিন্তু রবীন্দ্রনাথ গানগুলিকে রচনা করেছিলেন, যার কথা এবং সুর আমাদের আরও নাটকের গভীরে প্রবেশ করায়। তাই একদম শেষ লগ্নে সুস্মিতার শেষ গানে আমরা চলে যাব। খেলা ঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইলে আমি হয়। প্রভাতে পথিক ডেকে অবসর পাইলে আমি হয়। বাহিরের খেলায় লাগে সে, যাব কি করে, খেলা ঘর বাঁধতে লেগেছি। মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। আমার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি,
যা আমার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়াছড়ি পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দে ঘর ঘড়ি যে আমার নতুন খেলার তারে খেলার সিংহাসন যে আমার নতুন খেলার তারে খেলার সিংহাসন ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে খেলা ঘর বাঁধতে গেছি